আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতির অর্থ দেওয়ার তাগিদ, COP26 সম্মেলনে শেখ হাসিনার 4 প্রস্তাব। স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু, প্রতিদিন 40,000-এর লক্ষ্যমাত্রা, দ্রুতই পূর্ণ শিক্ষা কার্যক্রম চালুর আশা। ই-কমার্স কেলেঙ্কারিতে 28 প্রতিষ্ঠানের নাম, শিগগিরই প্রতিবেদন, গ্রাহকের পাওনা পরিশোধে রুল। সুন্দরবনে কড়া নজরদারি, স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের মামলা প্রত্যাহার হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাটলারের সেঞ্চুরি, 164 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দক্ষ জনশক্তির সদ্ব্যবহারই প্রধান কাজ বললেন রাষ্ট্রপতি, আত্মনির্ভরশীল যুব সমাজ গড়ে তোলার আহ্বান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ দেয়া ভাষণে তিনি উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাসহ 4 দফা প্রস্তাবও দেন। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচাতে গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 বিশ্ব নেতাদের সাথে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ। মাত্র 0.47% কার্বন নিঃসরণ করলেও বড় মাত্রায় ক্ষতি পোহাতে হচ্ছে এদেশকে। 0.47% of global emissions, Bangladesh is one of the most climate vulnerable countries. এ অবস্থায় বিশ্ববাসীর কাছে 4 দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। এর মধ্যে প্রথমে উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে সতর্ক করেন তিনি। Excellencies, let me end with following 4 points. First, the major emitters must submit ambitious NDCs and implement those. একই সাথে বিশ্বের উন্নত দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি পূরণে তাগিদ দেন শেখ হাসিনা। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সাশ্রয়ী অর্থে পরিবেশ বান্ধব প্রযুক্তি সরবরাহ সহ জলবায়ু উদ্বাস্তুদের সহায়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এর আগে ধনী দেশগুলোর কাছে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের অর্থায়ন চাহিদার স্বীকৃতির দাবি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারিস চুক্তি বাস্তবায়নে CVF এবং কমনওয়েলথ দেশগুলোর যৌথ পদক্ষেপের পাশাপাশি বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে প্রাধান্য দিয়ে সমাধান খুঁজে বের করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। COP26 সম্মেলনে কমনওয়েলথ প্যাভিলিয়নে CVF কমনওয়েলথ হাই লেভেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The development needs of the CVF and the Commonwealth members will have to be taken into account. প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক এবং আন্তঃসীমান্ত সমস্যা এবং এর মারাত্মক পরিণতি থেকে কোনো দেশেই মুক্ত নয়। No country is immune from these grave consequences. The increased number of climate disasters and their impacts have brought the vulnerable countries at a tipping point of unalterable damage. শেখ হাসিনা বলেন, জলবায়ু দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা এবং নাজুক দেশগুলোকে অপূরণীয় ক্ষতির অগ্রভাগে দাঁড় করিয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তাকে প্রভাবিত করছে।
which are really very, very badly affected due to this climate change will be able to, dedicate themselves how to save the countries, how to save nature, how to save or build their own country or the world's vulnerable countries for the future generation, because we always have to think about our future generation. এই গ্রহ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সকলকে জরুরি এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের তাগিদ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। We have to take urgent and decisive action to save our planet and our future generation. সিবিএফ এর চেয়ার শেখ হাসিনা সিবিএফ এবং কমনওয়েলথের মধ্যে কার্যকর সহযোগিতা করার জন্য 6 দফা প্রস্তাব দেন। Pragmatic, inclusive and locally led solution. সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, গ্লাসগো, যুক্তরাজ্য। ফাইজারের টিকায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, টিকাদান কর্মসূচি যত দ্রুত সফল হবে তত দ্রুত পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালু করা যাবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফাইজারের 82 লাখ ডোজ টিকা হাতে আছে। পর্যায়ক্রমে সারা দেশে শিশুদের টিকা কার্যক্রম চলবে। ঢাকা শহরে আমরা প্রাথমিক পর্যায়ে 8টি স্কুলে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক দিন আমরা বিভিন্ন কেন্দ্র থেকে টিকা দিব প্রায় 5,000 করে, অর্থাৎ ঢাকায় আমরা 40,000 টিকা প্রতিদিন আমরা দেওয়ার একটি পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে যত দ্রুত সম্ভব টিকা কর্মসূচি সফল করা হবে। টিকাদান কর্মসূচি আমাদের যত সফল হবে, যত দ্রুত সফল হবে, তত দ্রুত আমরা পুরো দমে আমাদের ক্লাসগুলো আমরা চালু করতে পারবো। শুধুমাত্র টিকা দিলেই হবে না, আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নেয়ার পর খুশি শিক্ষার্থীরা বলছে, পূর্ণ উদ্যমে ক্লাস সহ অন্যান্য সকল কিছুতে অংশগ্রহণ করতে পারবে তারা। যে আমরা এখন আমাদের স্কুলের নিয়মিত কার্যক্রম, পরীক্ষা ইত্যাদি সুরক্ষিতভাবে করতে। টিকা দেওয়ার পরে আমি আসলে নিজেকে অত্যন্ত লাকি ফিল করতেছি, কারণ আমি স্কুলের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। টিকা নেওয়ার পর আমরা কিছুটা হয়তো সেফ, কিন্তু একেবারেই নিশ্চিত হওয়া যাচ্ছে না, বিকজ এখন আমাদেরকে স্যানিটাইজার ইউজ করতে হবে, মাস্ক পরতে হবে, এখনো স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে। পরীক্ষাটা নিশ্চিন্তে দিতে পারবো। আর প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। অভিভাবকরাও স্বস্তি জানিয়েছেন এমন উদ্যোগে। করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে, সেজন্য তারা পড়াশোনা মনোযোগ সহকারে করতে পারবে। এসএসসি পরীক্ষার আগে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়তো সম্ভব হবে না, তবে চেষ্টা থাকবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দেশে 2 জনের মৃত্যু হয়েছে। গেল বছরের 18 মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 27,870। 833টি ল্যাবে 19,734টি নমুনা পরীক্ষায় শনাক্ত 214। এ পর্যন্ত মোট শনাক্ত 15,69,753। সুস্থ হয়েছে 202 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 1.08%। সপ্তাহ ব্যবধানে করোনায় মৃত্যু হার কমে হয়েছে 18.2% এবং শনাক্ত কমেছে 16.2%। ই-কমার্স কেলেঙ্কারিতে উঠে এসেছে 28 প্রতিষ্ঠানের নাম। 3টি গোয়েন্দা সংস্থার পৃথক প্রতিবেদনে এসব প্রতিষ্ঠানের আর্থিক কেলেঙ্কারির নানা তথ্য উপাত্ত উঠে এসেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে জানানো হয়, ই-ভ্যালি সহ ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে আটকে থাকা গ্রাহকের 214 কোটি টাকা শিগগিরই ফেরত দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে ই-কমার্স কেলেঙ্কারির পর লাগাম টেনে ধরতে তৎপর সরকার। একই সাথে প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যাগুলো হয়েছে, এরই অংশ হিসেবে সচিবালয় বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ই-কমার্স প্রতিষ্ঠানকে ইউনিক আইডি নিতে হবে বলে জানান অতিরিক্ত সচিব।
খুব দ্রুতই এই ইউনিক বিজনেস আইডি যেটা আছে সেটা আমরা চালু করব এবং যারা এই ই-কমার্সে বিজনেস করবে তাকে ম্যান্ডেটরি এটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনটা আমরা খুব শিগগিরই আমরা খুলে দেবো এবং এটা তারা অনলাইনেই করতে পারবে। সরকারের ৩টি গোয়েন্দা সংস্থা ১৯, ১৭ ও ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য দিয়েছে। এর মধ্যে ৮ প্রতিষ্ঠানের নাম ২টি প্রতিবেদনে এসেছে। এসব প্রতিষ্ঠানের তালিকা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ব্যাংক হিসাব সহ অন্যান্য তথ্য দেওয়া হবে মন্ত্রিপরিষদ বিভাগে। একটা বাহিনীর কাছ থেকে আমরা ১৯ জনের তালিকা পেয়েছি, একটা বাহিনীর কাছ থেকে ১৭ জনের তালিকা পেয়েছি, আর একটা বাহিনীর কাছ থেকে আমরা ১৩টা তালিকা পেয়েছি। এই তালিকাগুলো আমরা কম্পাইল করে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ ব্যাংকের যেটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি তাদের কাছে এই তালিকাটা আমরা আজকে হ্যান্ডওভার করব। এই রিপোর্টটা ক্যাবিনেটে যাবে ১১ তারিখে। ১১ তারিখের পরে আমাদের একটা সিদ্ধান্ত আসবে যে এটা পরবর্তীতে কি করা হবে। ৩০ জুন থেকে ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকের টাকা শিগগিরই ফেরত দেওয়া হবে। ই-ভ্যালি কেলেঙ্কারির পর কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করে সিআইডি। এ টাকা ছাড় করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ২১৪ কোটি টাকা যেটা আমাদের ৩০ জুনের পরে আটকা আছে এবং সেটা আমরা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং সেই মিটিংয়ের সিদ্ধান্তের আলোকে অলরেডি আমরা নিরাপত্তা বিভাগ যেটা আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং এটা ফ্রিজ করা আছে। সেটা ডিফ্রিজ হলে আমরা অন্তত ২১৪ কোটি টাকা ভোক্তাদেরকে খুব শিগগিরই আমরা ফেরত দিতে পারবো। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকরা অনলাইনে পেমেন্ট করেছিলেন, টাকাও ফেরত পাবেন অনলাইনে। ভোক্তার কাছে এটা কিন্তু অনলাইনেই ফেরত যাবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠানের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের কেন ফেরত দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে ই-ভ্যালি, নগদ সহ মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করেন। ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে গত ২১ অক্টোবর হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর আগে আইনি নোটিশ পাঠিয়ে জবাব না পেয়ে এই রিট দায়ের করা হয়। গ্রাহকদের এই টাকা ফেরত প্রদানের জন্য কেন নির্দেশ দেয়া হবে না, এই টার্মসেই রুল। যেমন নগদ আছে, বিকাশ আছে, ফস্টার পেমেন্ট আছে, এসএসএল আছে, সূর্য পে একটা আছে। ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া সুন্দরবনের দস্যুদের সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দস্যুমুক্ত সুন্দরবন দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা জলদস্যুদের পুনর্বাসনে ঘর, দোকান, নৌকা, গবাদি পশু হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবনে আর কোনো অপরাধ করতে দেয়া হবে না। প্রতিনিধিদের সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনকে আমি দস্যুমুক্ত ঘোষণা করছি। সোমবার সেই ঘোষণার ৩য় বর্ষপূর্তি পালন করা হয়। বিপদগামীরা যাতে সঠিক পথে ফেরে সেজন্য তাদের পুনর্বাসনে সহায়তা করছে সরকার। এর অংশ হিসেবে সোমবারও ৩২৮ জনের মধ্যে ১০২টি ঘর, ৯০টি মুদির দোকান, ১২টি জাল ও মাছ ধরার সরঞ্জাম ও ২২৮টি গবাদি পশু বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সুন্দরবনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। সুন্দরবনে র্যাবের স্থায়ী ক্যাম্প করারও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্ষণ এবং খুন এই দুইটি মামলায় যাদের নামে আছে তাছাড়া আমরা সব মামলায় তুলে। আজকেও আমি বলছি, আমি আবার রিপিট করছি, আমরা অবশ্যই সেই জায়গায় এখনো সঠিক আছি। আমাদের কাছে আমি বারবারই এসেই জিজ্ঞাসা করি যে কয়টি মামলা আছে, আমাদের কাছে নিয়ে এসো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন এলাকায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীও বসে থাকবে না। যারাই এই ধরনের আবারও চিন্তা করবেন তাদেরকে আবারও আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হবে, এটা আমি বলে দিয়ে দেব। অনুষ্ঠানে খুলনার সিটি মেয়র, পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা উপস্থিত ছিলেন। জসিম জুয়েল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। তৈরি পোশাকের বড় বাজার হতে পারে মধ্যপ্রাচ্যের 6 দেশ, কূটনৈতিক প্রচেষ্টার তাগিদ। পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ, রংপুরের হারাগাছে থানা ঘেরাও, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ।
আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তির সদ্ব্যবহারই প্রথম এবং প্রধান কাজ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মানব সম্পদের শ্রেষ্ঠ অংশ যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপ্রধান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে জাতীয় যুব দিবস। ওসমানী মিলনায়তনে বঙ্গভবন থেকে যুক্ত হয়ে দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দিক নির্দেশনামূলক বক্তব্যে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে দক্ষ যুব সমাজের ভূমিকা তুলে ধরেন রাষ্ট্রপ্রধান। মানব জীবনের শ্রেষ্ঠ সময় যৌবনকাল এবং মানব সম্পদের শ্রেষ্ঠ অংশ যুব সমাজ। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সদ্ব্যবহার করা, সেজন্য যুবদেরকে উৎপাদনশীল কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। সম্ভাবনার পাশাপাশি মানব সৃষ্ট সংকটের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে যুব সমাজের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। সম্ভাবনার পাশাপাশি যুব সমাজের সামনে চ্যালেঞ্জও অনেক। দারিদ্র্য, অশিক্ষা, কর্মসংস্থানের অভাব, অপরাধ ও সহিংসতা সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতার জন্ম দেয়। এই ব্যাপারেও যুব সমাজকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। শুধু নিজে ভালো থাকলে চলবে না, অন্যরাও যাতে ভালো থাকে সে চেষ্টাও করতে হবে। কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে অগ্রসৈনিক হিসেবে আখ্যা দেন রাষ্ট্রপ্রধান। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে অব্যাহত উন্নয়নের কোনো বিকল্প নেই, আর যুব সমাজ এক্ষেত্রে অগ্রসৈনিক হিসাবে ভূমিকা পালন করবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পোশাকের বড় বাজার হয়ে উঠতে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এসব দেশের ঐতিহ্যবাহী পোশাক উৎপাদনে সক্ষমতা অর্জনের তাগিদ অর্থনীতিবিদদের। একই সাথে প্রচার চালানো ও কূটনৈতিক প্রচেষ্টার জন্য পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জরুরি মনে করছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। 2020 সালে 27.47 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলের 6 দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে রপ্তানি হয়েছে মাত্র 367 মিলিয়ন ডলারের পোশাক। যদিও করোনা মহামারী সত্ত্বেও এসব দেশ গেল বছর 10 বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। দেশের তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, যথাযথ উদ্যোগের অভাবে সম্ভাবনাময় এ বাজারটি এখনো অধরাই রয়ে গেছে। গালফে বিরাট বড় একটা মার্কেট আছে, এটা আনটাচ, আমার ধরতেই হয় না এখন। আমি যে গালফ মার্কেটে দিতে পারি, আমাদের এক্সপোর্ট অনেক বেড়ে যাবে। উপসাগরীয় দেশগুলো উচ্চমূল্যের আধুনিক পোশাকের পাশাপাশি তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের তৈরি পোশাক আমদানি করে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, এ অঞ্চলের বাজার ধরতে এসব দেশের মানুষের রুচি ও চাহিদা বিবেচনায় পোশাক উৎপাদনে বাংলাদেশকে সক্ষমতা অর্জন করতে হবে। জিসিসি মার্কেটগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে এথনিক প্রোডাক্টস এর বড় চাহিদা রয়েছে, এবং আরেকটি হলো যে এখানে যেহেতু উচ্চ আয়ের মানুষ বেশি অবস্থান করেন, সুতরাং তাদের হাই ভ্যালু প্রোডাক্টস এর এবং ব্র্যান্ডেড প্রোডাক্টস এর ডিমান্ড রয়েছে। তো এথনিক প্রোডাক্টস গুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের খুব বেশি পরিচিত না, কিন্তু অন্য যে প্রোডাক্টের মার্কেটগুলো যেগুলো হাই ভ্যালু আইটেম, ব্র্যান্ডেড আইটেম যেগুলো, সেটির জন্য আসলে আমাদের এখনো ব্র্যান্ডেড মার্কেটের পণ্য হিসেবে আমাদের এখনো পরিচিতি গড়ে ওঠেনি। পাশাপাশি জোরদার করতে হবে বাণিজ্যিক কূটনীতি এবং দেশগুলোতে আয়োজন করতে হবে বাংলাদেশে তৈরি হওয়া পোশাকের একক প্রদর্শনী। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বিরাট একটা কাজ হচ্ছে এখানে, ওরা যে কাজটা ঠিক মতো করতে পারে আমরা সাপোর্ট দিব। আমরা সিঙ্গেল কান্ট্রি ফেয়ার হলে আমরা সবাই সেখানে যাব, প্যাভিলিয়ন করব। অন্তত সিলেক্টেড প্রোডাক্টস এর জন্য যদি আমরা শুল্কমুক্ত বাজার সুবিধা নিশ্চিত করতে পারি আমাদের মূল পণ্যগুলোর, তাহলেও আমাদের এই বাজারগুলোতে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আরো বাড়বে। সম্প্রতি জিসিসিভুক্ত দেশগুলোতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে সহযোগিতার জন্য ওমানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপিকে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ধর্ম এবং সাম্প্রদায়িকতাকে বিএনপি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদেশে ধর্মীয় উগ্রবাদ এবং সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ক্ষমতা যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে বিএনপি সাম্প্রদায়িক দলগুলোর উপর নির্ভর করে।
রংপুরের হারাগাছে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ ও রাবার বুলেট ছুড়লে 50 জন আহত হয়। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে নতুন বাজার এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ, পরে সে মারা যায়। এতে বিক্ষুব্ধ জনতা মৃতদেহ নিয়ে থানা ঘেরাও করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মারুফ হোসেন জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটালাইজেশনের মধ্য দিয়ে গণমাধ্যম হিসেবে টেলিভিশনকে এগিয়ে নেওয়াই হবে অ্যাটকোর নতুন কমিটির প্রধান কাজ। ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে কমিটির নেতারা এমন প্রত্যয়ের কথা জানান। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন ওনার্স অ্যাটকোর। 21 টেলিভিশনের পক্ষে ভাইস চেয়ারম্যান ও অ্যাটকোর পরিচালক আব্দুস সামাদ লাবু শ্রদ্ধা জানান। পরে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী টেলিভিশন চ্যানেলগুলোর আধুনিকায়ন নিয়ে কথা বলেন। আমাদের সারা বাংলাদেশে ডিজিটাইজেশন হবে, যার ফলে সরকার অনেক রাজস্ব আয় করবে, আমরা লাভবান হব এবং আমাদের কেবল অপারেটর ভাই বোন যারা আছে তারাও লাভবান হবে এবং সবশেষে দর্শকরা সুন্দর ডিজিটাইজেশনের মাধ্যমে ঝকঝকে ছবি, পরিষ্কার ছবি দেখতে পারবে। মানসম্মত অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে টেলিভিশনকে এগিয়ে নেওয়ার কথা জানিয়ে নতুন সভাপতি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টিআরপি নির্ধারণের তাগিদ দেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট তারাই রেটিং টিআরপি নিয়ে বা রেটিং পয়েন্ট নিয়ে কাজ করছে, টেকনিক্যাল যে বিষয়গুলো, এবং আমরা দেখেছি এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমরা চাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেকনিক্যাল সাপোর্টটা আমরা তাদের মাধ্যমে পাবো। কেবল দর্শক ও মালিক নয়, টেলিভিশনের কর্মীদের সার্বিক অগ্রগতি নিয়েও কাজ করবে অ্যাটকোর নতুন কমিটি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাউল সম্রাট ফকির লালন শাহ এভাবেই সৃষ্টির মাঝে স্রষ্টার সন্ধান করেছেন আজীবন। কুষ্টিয়ার ছেউড়িয়ায় শাহজির আখড়া বাড়িতে আজও হাওয়ার মাঝে ফাঁদ পেতে চোর ধরার সাধনায় নিত্য আসা যাওয়া ভক্ত, সাধু আর বাউলদের। লালন শাহের দর্শন তার ছেউড়িয়া থেকে ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। লালন শাহ, যিনি একজন ফকির বা লালন শাহ নামে পরিচিত। লালন ছিলেন একাধারে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তার গানে ফুটে ওঠে অসাম্প্রদায়িক চেতনা, বিরল মানব দর্শন। জাত গেল বলে লালন শাহের জন্মক্ষণ ও ধর্মপরিচয় আজও অজানা। জানা যায় অল্প বয়সে লালনের গুটি বসন্ত হয়। পরিবারের সদস্যরা সে সময় এক কলার ভেলায় তাকে কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দেন। কুষ্টিয়ার ছেউড়িয়ার বাসিন্দা মলম শাহ তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন। অভিমানে লালনের আর নিজ বাড়িতে ফেরা হয়নি। ছেউড়িয়াতেই সাধন ভজনে জীবন পার করেছেন লালন। দোল পূর্ণিমায় রাতভর শিষ্যদের নিয়ে কালীগঙ্গার তীরে গান বাজনা আর তত্ত্বকথায় মেতে উঠেছেন। আজও সে ধারা অব্যাহত রেখেছেন শিষ্যরা। তাই তো সাঁইজির মৃত্যুবার্ষিকীতে ছেউড়িয়ার আখড়া বাড়িতে মহামিলন ঘটে গুরু সাধুদের। লালন গবেষকদের মতে তিনি প্রায় 2000 গান রচনা করেছেন। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে সেসব গান। মিলন হবে কথা দিনে, মিলন হবে কথা দিনে, আমার মনের মানুষের শোনে। তার দর্শনের আকর্ষণ চিরন্তন মনে করেন গবেষকরা। আন্তর্জাতিক অঙ্গনেও আজকে লালনের গ্রহণযোগ্যতা এই মানব চিন্তার কারণে এবং মানবিক চিন্তার কারণে
লালন আজকে গোটা বিশ্বের কাছে খুব কৌতূহলের মানুষ এবং একজন খুব চিন্তাশীল দার্শনিক হিসেবে পরিগণিত হয়েছেন। লালন জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের জয়গান করেছেন জীবনভর। ছেউরিয়ায় নিজ আঁকড়ায় 1890 সালের 17 অক্টোবর 116 বছর বয়সে দেহত্যাগ করেন মহাত্মা ফকির লালন শাহ। মাসওয়ালিসা, একুশে টেলিভিশন। নেব সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কম খরচে দেশেই হচ্ছে কিডনি প্রতিস্থাপন, সফলতার হার 96%। আফগানিস্তানে 2 মাসে 40 জনের বেশি ব্যবসায়ী অপহৃত, বন্দুকযুদ্ধে নিহত 4। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মাত্র 2,10,000 টাকা খরচে দেশেই করা যাচ্ছে কিডনি প্রতিস্থাপন। রাজধানীর শ্যামলীর CKD হাসপাতালে মিলছে এমন চিকিৎসা সেবা। হাসপাতালটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এরই মধ্যে 1000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করে অনন্য নজির তৈরি করেছেন। হাসপাতালটির চিকিৎসা সেবা নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ রুবেল। মনিরুল ইসলামের চোখের জলে বেঁচে থাকার আকুতি। একটি কিডনি বিকল। দীর্ঘদিন প্রবাসী থেকে যা উপার্জন করেছিলেন তার সবটাই শেষ কিডনি চিকিৎসায়। নিঃস্ব মানুষটি কুমিল্লা থেকে এসেছেন শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করাতে। স্কোয়ারে করছি, এখন কুমিল্লা টাওয়ারে করতেছি। এখন স্যারের কাছে আসছি ভালো একটা পরামর্শের জন্য। ডায়ালিসিস করতে করতে আমি সব শেষ করে ফেলছি। স্ত্রী 4 সন্তানের সংসারে মনিরুলই ছিলেন একমাত্র উপার্জনকারী। কিডনি দান করে স্বামীর জীবন বাঁচাতে চান স্ত্রী। ডায়ালিসিস তো ক্ষণিকের জন্য, যতক্ষণ করে এতক্ষণে ভালো, তারপরে তো অসুস্থ হয়ে যায়। এই জন্য কিডনিটা ট্রান্সফার করলে ভালো থাকবে এই আশায় দিতে চাই আর কি। CKD হাসপাতালে 22 বেডের ডায়ালাইসিস ইউনিটে প্রতিদিন 50 থেকে 60 জন সেবা নেন 1,500 টাকায়। কিডনি জটিলতা ও প্রতিস্থাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসেন এই হাসপাতালে। এখানে আসছি পরে আমার কম খরচ হয়েছে। শরৎপুর থেকে আসছে, ওনার কিডনি সমস্যা আজকে 6-7 মাস। টেস্টের রিপোর্ট আমার মার সাথে আমার মিসিং হয়েছে, আমার মা দিছে। পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপন করলে খরচ হয় 15 থেকে 20 লাখ টাকা। তবে ডাক্তার কামরুল ইসলামের হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, ICU বেড এবং ওষুধ খরচ সহ খরচ মাত্র 2,10,000 টাকা। সফলতার হার 96%। হয়তো আমার এখানে প্রতি মাসে 3.5-4 লক্ষ টাকা টেস্ট ফ্রি হচ্ছে ফর দ্য ট্রান্সপ্লান্টেশন। এটা লোড কিন্তু আমার উপরে অতটা নাই। আমি যদি একটা হাসপাতাল প্রতিষ্ঠা করি, ওইখানে আমি স্টোন করতেছি, স্টোন সার্জারি করতেছি, প্রস্টেট সার্জারি করতেছি, ক্যান্সার সার্জারি করতেছি, আর একটা সার্জারি, সেগুলো থেকে পেমেন্ট আসছে। ওই জায়গায় 2 মুঠো চাল যদি আপনি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের দিয়ে দেন, তার কিচ্ছু ক্ষতি হবে না। 2007 সালে হাসপাতালটি যাত্রা শুরু। এখন পর্যন্ত দেশে যত কিডনি প্রতিস্থাপন হয়েছে তার 1/3 করেছেন অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। গেল 19 অক্টোবর 1000 কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এখন টার্গেট 2000-এ পৌঁছাতে হবে। আপনি একটা ভালো কাজ করবেন, ভালো লাগবে, এটা দিয়ে আপনি দ্যাট ইজ দ্য অনুপ্রেরণা আমার কাছে মনে হয়। সেই প্রেরণা দিয়েই আগায় যেতে হবে। আমার সহকর্মী, আমার সিস্টার, ব্রাদার, তাদের এটা কোথা থেকে আসছে আমি জানি না। দে ফাইট ফর দ্য পেশেন্ট। গরিব ও অসহায় মানুষদের স্বল্প ব্যয়ে উন্নত সেবা দেয়াই লক্ষ্য ডাক্তার কামরুল ইসলামের। বিত্ত বৈভবের মোহ টানে না তাকে। শুধুমাত্র ICU-তে যারা মারা যাচ্ছেন, যারা ব্রেন ডেড হয়েছে, সেই কিডনিটা নিয়ে 2 জন পেশেন্টকে বাঁচানো যায়। আমরা এখনও এটাতে করতে পারিনি। আশা করছি হয়তো আগামী 2-3 বছরের ভিতরে আমরা এভরিডে ট্রান্সপ্লান্ট করতে পারবো। ভালো কাজের জন্য ইচ্ছে শক্তির বিকল্প নেই। কোনো ধরনের অনুদান ছাড়াই চলছে CKD হাসপাতালের কার্যক্রম। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আগ্রহ বাড়ছে। সদ্য শেষ হওয়া বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে চিনেছে বিদেশি উদ্যোক্তারা। ঢাকায় যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও DCCI। মেহেদী হাসানের রিপোর্ট।
গত ২৬ অক্টোবর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ দিনব্যাপী এ সম্মেলনের আওতায় বাংলাদেশের অর্থনীতি, কর কাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার উপর অনুষ্ঠিত হয় ৬টি আন্তর্জাতিক সেমিনার। পাশাপাশি ৩৬৯টি B2B বৈঠক হয় অনলাইনে। আয়োজক প্রতিষ্ঠান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সফল সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশকে চিনেছে গোটা বিশ্ব। বিদেশি অনেক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে বিনিয়োগে। কত বিনিয়োগ আসবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, এটা বাংলাদেশটা যে জেগে উঠছে কোভিড পরবর্তীতে যে আমরা একটি মানে ডাইনামিক হইতে যে অর্থনীতি আগাচ্ছে, এইটা সবাইকে জানান দেওয়া এবং এই ব্র্যান্ডিং এর পার্ট হিসেবে আমরা এটা করেছি। আলটিমেটলি কত হবে, কারণ আপনাদের বুঝতে হবে যে আমরা গতকালকে মাত্র এই রিপোর্টগুলো শেষ করেছি এবং আমরা কিন্তু প্রত্যেকের অপিনিয়ন নিচ্ছি। এই যে ৫৫২টা কোম্পানি, যে আমাদের ব্যর্থতা কোথায় আছে, আমাদের সমস্যা কোথায়, তোমরা বলো, সেগুলো আমরা সমাধান করে দিব। এলডিসি উত্তরণ পরবর্তী বাজার সুবিধা ধরে রাখতে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA এর কথা ভাবছে সরকার। এক্ষেত্রে স্থানীয় শিল্পের সুরক্ষার দিকটি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানান বাণিজ্য সচিব। আমাদের শুল্ক, গড় শুল্ক হচ্ছে ১৪ থেকে ১৫% মতো, আর যেসব দেশের সঙ্গে আমরা FTA করতে চাচ্ছি তাদের গড় শুল্ক কোনোটা হয়তো 3%, 4%, 6% এরকম। তাহলে ও যদি 6% কমায়, আমাকে কমাতে হবে 15%, তাহলে কিন্তু আমার অনেক রেভিনিউ লস হবে। আর একটি চ্যালেঞ্জ আছে, শুল্কগুলোকে যদি আমি একদম শূন্যে নামিয়ে আনি, কোনো বাস বিচার না করে, তখন আমাদের দেশের অনেক শিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আগামী কয়েক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা সব সেবা অনলাইনে পাবেন, এমনটা জানানো হয় সংবাদ সম্মেলনে। আশা করি যে সামনে আরো দ্রুত ইমপ্রুভমেন্ট হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও CEO মোহাম্মদ মনিরুল মাওলা। বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফায়েজ মোহাম্মদ কামাল উদ্দিন। সারা দেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 12। এর আওতায় যে কোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য পণ্য কিনলে পাওয়া যেতে পারে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে জানানো হয়, পহেলা নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের DMD নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নীলু, ওয়ালটন প্লাজার CEO মোহাম্মদ রায়হান। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে যাত্রা শুরু করলো লা লাঙ্গোস্থা নামে নতুন একটি রেস্টুরেন্ট। উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি খায়রুল বাশার, রেস্টুরেন্টটির চেয়ারম্যান মাসুদ ইকবাল ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান। দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত এই রেস্টুরেন্টে 80টি আইটেমের খাবার পাওয়া যাবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রতিশ্রুতির অর্থ দেওয়ার তাগিদ, COP26 সম্মেলনে শেখ হাসিনার 4 প্রস্তাব। স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরু, প্রতিদিন 40,000-এর লক্ষ্যমাত্রা, দ্রুতই পূর্ণ শিক্ষা কার্যক্রম চালুর আশা। ই-কমার্স কেলেঙ্কারিতে 28 প্রতিষ্ঠানের নাম, শিগগিরই প্রতিবেদন, গ্রাহকের পাওনা পরিশোধের রুল। সুন্দরবনে কড়া নজরদারি, স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের মামলা প্রত্যাহার হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাটলারের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে 26 রানে হারালো ইংল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।